কোম্পানি ফিনান্সিয়াল স্টেটমেন্টের ৮ নম্বর ক্লাসে আমরা গুরুত্বপূর্ণ একটা অঙ্কের সমাধান করব। বিশেষ করে আগের ক্লাসগুলোতে যে অঙ্কগুলোর সমাধান বোঝানো হয়েছে ওই ক্লাসগুলো আগে ভালোভাবে দেখব, তারপর অঙ্কগুলো প্র্যাকটিস করব। তাহলে আজকে আমরা সম্ভবত 2022 সালে এই প্রশ্নটা এসেছে, এই অঙ্কটার সমাধান করব। প্রেজেন্টেড বিলো ইজ দ্য ট্রায়াল ব্যালেন্স as of December 31, 2022. বি লিমিটেড সাধারণ কোনো ব্যবসা নয়, এটা কোম্পানি এর একটা ট্রায়াল ব্যালেন্স অথবা রেওয়ামিল দেওয়া হয়েছে। এখানে যাওয়ার আগে আমি বলতে চাই যে তোমরা আমার ফার্স্ট ইয়ারের প্রিন্সিপালস অফ অ্যাকাউন্টিং বইয়ের আমার ইউটিউব চ্যানেলে যাবেন, আলামিন স্যার বিবিএ ইউটিউব চ্যানেলে প্রিন্সিপালস অফ অ্যাকাউন্টিং বইয়ের প্লেলিস্টে সবার উপরে যে 2টা ক্লাস দেওয়া হয়েছে, ওই 2টা ক্লাস ভালোভাবে দেখে কোন দাখিলা কোন হিসাবের মধ্যে পড়ে ওইটা ভালোভাবে আয়ত্ত করেছ তো? যদি আয়ত্ত না হয় তাহলে প্রবলেম, তোমরা এই সমস্ত অঙ্কের সমাধান পারবে না। ফার্স্ট ইয়ার থেকে যারা আমার ক্লাস করেছেন, আমি তো এটার উপরে খুব বেশি গুরুত্ব দিয়ে থাকি, তাদের জন্য চিন্তার কারণ নেই। তারা কোন দাখিলা কোন হিসাবের মধ্যে পড়ে তারা সহজে পারবেন, এগুলো জানলেই চলবে। এখন এটার ব্যাখ্যাটাও তোমাদের জানা প্রয়োজন, এক এক করে বোঝাই। তো রেওয়ামিলের একটা ডেবিটের দিক আর একটা ক্রেডিটের দিক। এই মুহূর্তে আমি তোমাদেরকে একটা প্রশ্ন করছি, ডেবিটে 5টা হিসাবের মধ্য থেকে কোন হিসাবগুলো বসে? ক্রেডিটে 5টা হিসাবের মধ্য থেকে কোন হিসাবগুলো বসে? আমি আশা করব আমি এই প্রশ্নের উত্তর পাবো সবার কাছ থেকে। রেওয়ামিলের ডেবিটে হিসাব তো 5টা: সম্পদ, ব্যয়, আদায়, মালিকানা সত্ত্ব। সম্পদ এবং ব্যয় রেওয়ামিলের ডেবিটে, আদায় মালিকানা সত্ত্ব রেওয়ামিলের ক্রেডিটে। সম্পদ, ব্যয় রেওয়ামিলের ডেবিটে, আদায় মালিকানা সত্ত্ব রেওয়ামিলের ক্রেডিটে বসে। ওই অনুযায়ী আমাদের এখানে চিহ্নিত করে নিতে হবে কোনটা সম্পদ, কোনটা আয়, ব্যয়, দায়, মালিকানা সত্ত্ব, কোনগুলো চিহ্নিত করে নিতে হবে। আর ক্লাস একেবারে তোমাদের মোবাইল ফোনের রোটেশন অন করে একেবারে ফুল স্ক্রিন করে ক্লাস দেখো, যাতে দেখতে কোনো অসুবিধা না হয়। ক্যাশ টাকার পরিমাণ 33,000 সম্পদের মধ্যে পড়ে। অ্যাকাউন্ট রিসিভেবল টাকার পরিমাণ 50,000 সম্পদের মধ্যে পড়ে। ডিসকাউন্ট অন ডিবেঞ্চার টাকার পরিমাণ 5,000। ডিবেঞ্চার মানে হলো ঋণপত্র। এই যে বি লিমিটেড কোম্পানি মূলধন জোগাড় করার জন্য সাধারণ শেয়ার বা কমন স্টক ইস্যু করতে পারে বা ঋণপত্র ইস্যু করতে পারে। এই ঋণপত্র ইস্যু করে মূলধন গঠন করে। ধরে নিলাম এই বি লিমিটেড, উদাহরণস্বরূপ আমি ধরে নিলাম 1 লক্ষ টাকা ঋণ নিয়েছে, ঋণপত্র ইস্যু করে। সেই ক্ষেত্রে 10% ইন্টারেস্ট দিতে হবে। তাহলে টোটাল এই কোম্পানিকে কত টাকা দিতে হবে? টোটাল টাকাটা 1 লক্ষ টাকা তো দিতেই হবে, তার উপরে আরও 10%। উদাহরণ দিচ্ছি বোঝানোর জন্য, 1,10,000। এখন ওই যে 1,10,000 টাকা, এটার মধ্য থেকে আসলে 1,10,000 কোম্পানিকে দিতে হবে না, 5,000 টাকা কম দেওয়া হবে। কেন? এটা ডিসকাউন্ট। তাহলে 1,05,000 দিতে হবে, আর 5,000 ডিসকাউন্ট পাওয়া গেছে। এই ডিসকাউন্ট যেটা পাওয়া গেছে, ডিসকাউন্ট অন ডিবেঞ্চার, ঋণপত্রের ডিসকাউন্ট, এইটা সম্পদের মধ্যে পড়বে। যেহেতু এইটা ডেবিট দিকে আসছে, যদি এদিকে থাকতো তখন আয়ের মধ্যে পড়তো। যেহেতু ডেবিটে আসছে তার মানে সম্পদের মধ্যে পড়বে, কারণ সম্পদ এবং ব্যয় ডেবিটে। আরেকটা কথা, সম্পদ এবং ব্যয় ডেবিটে কোম্পানির মালিক আমি নিজেকে ধরে নিব। এটা তো তোমরা জানো যে অঙ্কের সমাধান করার জন্য কোম্পানির মালিক তোমরা নিজেকে ধরে নিবে সব সময়। কোম্পানির মালিক অবশ্যই তুমি নিজেকে ধরে নিবে। তো কোম্পানির মালিক ধরে নেওয়ার পরে যে ঋণপত্র তুমি ইস্যু করেছো 5,000 টাকা, 1,10,000 টাকা টোটাল দিতে হবে। 5,000 পেয়েছো, এটা তোমার জন্য কি ব্যয় হবে? কখনো না, সম্পদ হবে বা আয় হবে। যেটা 5,000 টাকা তুমি ক্যাশ পেয়ে যাচ্ছ, নগদ পেয়ে যাচ্ছ, এই জন্যই এটা সম্পদের মধ্যে চলে আসছে। মার্চেন্টাইজ ইনভেন্টরি টাকার পরিমাণ 20,000। মার্চেন্টাইজ ইনভেন্টরি মানে মজুত পণ্য।
মজুত পণ্য এটা প্রারম্ভিক নাকি সমাপনী? এটা সঠিক উত্তরটা কি? এটা প্রারম্ভিক না সমাপনী? অবশ্যই এটা প্রারম্ভিক। কেন? কারণ দেওয়া মিলে সমাপনী মজুত পণ্য আসে না। বিষয়টা মনে থাকবে। স্টোর ইকুইপমেন্ট, দোকানের যন্ত্রপাতি 80,000 আছে, স্থায়ী সম্পদ। আর মার্চেন্ডাইজ ইনভেন্টরি তো এটা ব্যয়ের মধ্যে পড়ে। আর এটা কখন কিভাবে আনতে হয় এটা আশা করব তোমরা জানো। রিকমোলেটেড ডেপ্রিসিয়েশন স্টোর ইকুইপমেন্ট, এই যে স্টোর ইকুইপমেন্ট 80,000 টাকার একটা আছে, এটা একটা যন্ত্রপাতি। ধরে নিলাম যে এই যন্ত্রপাতিটা 5 বছর ব্যবহার করা যাবে। আচ্ছা, 5 বছর পরে 80,000 টাকা তো তো ধরে নিলাম এটা 4 বছর ব্যবহার করা যাবে। তাহলে প্রতি বছরে কত টাকা করে অপচয় হচ্ছে? 20,000 টাকা করে প্রতি বছরে। এক সময় যখন 4 বছর চলেই যাবে, ওই অবস্থায় ওই যন্ত্রপাতি অচল হয়ে যাবে, পুনরায় আরেকটা ক্রয় করার প্রয়োজন পড়বে। তখন তো নগদ টাকার প্রয়োজন আছে। সেই নগদ টাকা কোথায় পাওয়া যাবে? ব্যবসা থেকে নিতে হবে। আর যেহেতু ব্যবসা থেকে নিতে হবে, তাহলে তো এই স্থায়ী সম্পদের অবচয়ের হিসাবটাও রাখতে হবে। অবচয় কি? স্থায়ী সম্পদ। অবচয় কি? সম্পদ ব্যবহারের কারণে যে ব্যয় হয়। তো এটা যে ব্যবহার করতেছি প্রতি বছর 20,000 করে অবচয় হচ্ছে, এটাই অবচয়। সম্পদ ব্যবহারের কারণে যে ব্যয় হয় সেটা অবচয়। এখন ওই টাকাটা কোথায় থেকে আসবে? এই জন্য মালিক যেটা করে, ব্যবসায়ের আয় থেকে ওই অবচয়ের টাকার জন্য টাকা ব্যবসার আয় থেকে সঞ্চয় করে রাখে। এখানে এই যে 12,000 টাকা আছে, এইটার জন্য মূলত সঞ্চয় করে রেখেছে মালিক ব্যবসার আয় থেকে, যাতে নির্দিষ্ট সময় পরে 80,000 টাকা দিয়ে যন্ত্রপাতিটা ক্রয় করা যায় 4 বছর পরে। তো এটা একটা উদাহরণ আমি দিলাম। অ্যাকাউন্ট পেবল পাওনাদার দায়ের মধ্যে পড়ে। কমন স্টক সাধারণ শেয়ার, মালিকানা সত্ত্ব, 8% ডিবেঞ্চার 40,000, ঋণ নেওয়া হয়েছে 40,000 টাকা, 8% ডিবেঞ্চার, ঋণপত্র ইস্যু করে। গুডস সেন্ট অন কনজিগমেন্ট, অর্থাৎ কনজিগমেন্ট মানে হচ্ছে পণ্য প্রেরণ, চালান। গুডস সেন্ট টু কনজিগমেন্ট, এটা এরকম বোঝাবে যে পণ্যটা এমন কোনো জায়গায় পাঠানো হয়েছে, হয়তো বা যত্ন করে রাখার জন্য বা বিক্রয়ের জন্য, কারো কাছে বিক্রয়ের জন্য। এটা হচ্ছে গুডস সেন্ট টু কনজিগমেন্ট। কিন্তু এখন পর্যন্ত বিক্রয় হয়ে নাই, পণ্যটা আছে, এটা সম্পদের মধ্যে পড়বে। সেলস রেভিনিউ আয়, পারচেজ এটা ব্যয়, স্যালারি এক্সপেন্স বেতন খরচ এটা ব্যয়ের মধ্যে পড়ে, ইউটিলিটিজ এক্সপেন্স ব্যয়ের মধ্যে পড়ে, জেনারেল এক্সপেন্স এটা সম্ভবত, ইউটিলিটি এক্সপেন্স তো ব্যয়, সম্ভবত এটা জেনারেল এক্সপেন্স না হয়ে জেনারেল রিজার্ভ হওয়ার কথা। না হলে এটা ক্রেডিটই কেন হবে? এটা ডেবিটই হওয়ার কথা। যাই হোক, এটা হয়তো মিস টাইপিং, এটা জেনারেল রিজার্ভ হওয়ার কথা। এটা একটু তোমরা খেয়াল রাখবে। এন ইনভেন্টরি অ্যাকাউন্ট অন December 31 shows টাকা 20,000। সমাপনী মজুত পণ্য যেটা, এটা তো আমরা জানি রেওয়া মিলে আসে না। তো রেওয়া মিলে না আসলেও এটা তো সমন্বয়ে থাকবে। যাই হোক, এটার পরিমাণ হলো 20,000। গুডস সোল্ড বাট নট ডেলিভার্ড টাকা 3,000, ইনক্লুডেড ইন ক্লোজিং স্টক। যে পণ্য বিক্রয় হয়েছে কিন্তু পণ্যটা ডেলিভার্ড আর হয় নাই, 3,000 টাকার। আবার ওই 3,000 টাকা সমাপনী মজুদের মধ্যে অন্তর্ভুক্ত আছে। তো 20,000 থেকে 3,000 বাদ দিতেই হবে সমাপনী মজুদ পণ্য থেকে, কারণ ওই 3,000 টাকা সমাপনী মজুদে অন্তর্ভুক্ত আছে। তো এগুলো সমন্বয় তো আমাদের করতে হবে। ডিসকাউন্ট ও ডিবেঞ্চার রাইট অফ 10%। এই যে ডিসকাউন্টের ডিবেঞ্চার আমরা কত টাকা পাওয়ার কথা? 5,000। এখন এটা 10% পাওয়া যাবে না, যেটা পাওয়া যাবে না এটা ব্যয়। ডিসকাউন্ট ও ডিবেঞ্চারের 10% পাওয়া যাবে না, এটা ব্যয়। পরবর্তী 4,500 টাকা পাওয়া যাবে, ওইটাই সম্পদ। 3 month ইন্টারেস্ট ডিউ অন ডিবেঞ্চার, স্যালারি অ্যাকুরেট বাট নট পেড টাকা 3,000। ডিবেঞ্চারের 3 মাস ইন্টারেস্ট বকেয়া আছে, বেতনটাও বকেয়া আছে। স্যালারি অ্যাকুরেট বাট নট পেড টাকা 3,000, বেতনও 3,000 পরিশোধ করা হয় নাই।
তো বকেয়া যেহেতু ব্যয়ের সাথে যোগ হবে। জেনারেল রিজার্ভ ইনক্রিজ বাই ৬০০০, জেনারেল রিজার্ভ ৬০০০ আরও বৃদ্ধি পাইছে। সাধারণ সঞ্চিতি আয় থেকে যে টাকাটা সঞ্চয় করে রাখা হয়। জেনারেল এক্সপেন্স, এটা এক্সপেন্স না, এটা জেনারেল রিজার্ভই হবে ৪০০০ টাকা। এই হলো ৪০০০, নতুন করে আরও বৃদ্ধি পাইছে ৬০০০, তো টোটাল ১০০০০। চার্জ 10% ডেপ্রিসিয়েশন অন দ্য স্টোর ইকুইপমেন্ট। তো ইকুইপমেন্টটা কোথায়? এই যে এই ইকুইপমেন্ট ৮০০০০, ৮০০০০-এ 10% অবচয়, সরাসরি অবচিত ব্যয়ের মধ্যে পড়ে। তারপর ব্যালেন্স শিটে এগুলোর অনেক কাজ আছে। তো প্রথম রিকোয়ারমেন্ট, ইউ হ্যাভ প্রিপেয়ার ইনকাম স্টেটমেন্ট, রিটার্ন আর্নিং স্টেটমেন্ট, ব্যালেন্স শিট। তো লক্ষ্য করো, আমি এখন অঙ্কের সমাধানটা করব। তো সেই জন্য এখানে দেখো সেলস আছে, সেলস রেভিনিউ ১,৫০,০০০। তো আমি বিক্রয় থেকে, এখানে বিক্রয় ফেরত বিক্রয় বার্তা কোনো কিছু নেই, মাইনাস করার নেই। ওকে, তো ওইটা আমি আগে লিখে দিলাম। সেলস রেভিনিউ টাকার পরিমাণ ১,৫০,০০০। এখন আমি ইনকাম স্টেটমেন্ট করতেছি। এখন নিয়মটা কি? নিয়ম হচ্ছে পারচেজ আনতে হবে। এই যে পারচেজ, টাকার পরিমাণ এটার কত? ৮০,০০০। মার্চেন্ডাইজ ইনভেন্টরি যোগ করতে হবে না? ওপেনিং যেটা, এই ২০,০০০ আমি যোগ করব। তারপর ক্লোজিং ইনভেন্টরি ২০,০০০ আমি বিয়োগ করব। তবে ২০,০০০-এর মধ্যে ৩,০০০ টাকা যেটা অন্তর্ভুক্ত আছে এটা আমি বাদ দিব। এই যে দেখো, পারচেজ টাকার পরিমাণ ৮০,০০০, ওপেনিং ইনভেন্টরি ২০,০০০ যোগ করেছি, ১,০০,০০০ টাকা হলো। ক্লোজিং ইনভেন্টরি ২০,০০০ থেকে ৩,০০০ বাদ দিয়ে ১৭,০০০ যখন বিয়োগ করবো ৮৩,০০০ হবে। এটা বিক্রিত পণ্যের ব্যয়। আর এটা যে বিক্রিত পণ্যের ব্যয় সেটা আগের ক্লাসগুলোতে তোমাদের বুঝিয়ে দেওয়া হয়েছে। ১,৫০,০০০ থেকে ৮৩,০০০ বিয়োগ করলে মোট মুনাফা গ্রস প্রফিট পাবে ৬৭,০০০ টাকা। এই অঙ্কটা তোমাদের বারবার প্র্যাকটিস করতে হবে। যত বেশি প্র্যাকটিস করবেন তত বেশি তোমাদের এটা মনে থাকবে। আচ্ছা, তারপর আমি প্রশ্নটার দিকে লক্ষ্য করি। এখন আমার কি কাজ? এখন ব্যয়সমূহ এই জায়গায় মাইনাস করতে হবে। তো ব্যয়ের মধ্যে কি কি আছে যদি আমরা লক্ষ্য করি, স্যালারি ৩২,০০০, বইটার সাথে ৩,০০০ যেটা স্যালারি যোগ হয়ে যাবে, তাই না? এটা যোগ করব। ইউটিলিটিজ এক্সপেন্স ৮,০০০, এটার সাথে আবার কোনো সমন্বয় নেই। ডিবেঞ্চারে 10% যেটা পাওয়া যাবে না, ৫,০০০-এ 5%, ৫০০ টাকা, ওইটাও আমরা ব্যয়ের মধ্যে আনব। তারপর অবচয়ের টাকাটা, অবচয়ের টাকা কোথায়? 10% ইকুইপমেন্টের ৮০,০০০-এর 10% ৮,০০০ টাকা আমরা ব্যয়ের মধ্যে নিয়ে আসব। এবং আর কি কোনো ব্যয় আছে? 3 মান্থ ইন্টারেস্ট ডিউ অন ডিবেঞ্চার, 3 মান্থ ইন্টারেস্ট ডিউ অন ডিবেঞ্চার, ঋণপত্রের সুদ 3 মাস বকেয়া। তো এটার একটা ইন্টারেস্টের টাকাটা কত? এই যে ডিবেঞ্চার ৪০,০০০, এটা 3 মাসের বকেয়া আছে। 3 মাসের বকেয়া যেটা, এটা তো দায়ের মধ্যে পড়ে, আবার এটা ব্যয়ের মধ্যেও দেখাতে হবে। কারণ এটা যে ব্যয়, এটা কিন্তু এই রেওয়া মিলে অন্তর্ভুক্ত হয়ে নাই, এটা ব্যয়ের মধ্যে অন্তর্ভুক্ত করতে হবে। ইন্টারেস্টের যেটা দায়ের মধ্যে অন্তর্ভুক্ত করতে হবে। এখন কি কাজ? আমি এই ৪০,০০০-কে ৪০,০০০ গুণ ৮%, যত টাকা হবে এটা তো ইন্টারেস্ট। এখন 3 মাসের বকেয়া, তাহলে 12 দ্বারা গুণ, 3 দ্বারা ভাগ করে যে টাকাটা ওইটা নিয়ে আসবো। এই যে একটু লক্ষ্য করো, স্যালারি ৩২,০০০, তার সাথে ডিউ ছিল 3,০০০, যোগ করে ৩৫। ইউটিলিটিজ একটা এক্সপেন্স ছিল 8,০০০, ডিসকাউন্ট ও ডিবেঞ্চার রিটার্ন অফ 500, তো ৪৩,৫০০ একটা। এটা হচ্ছে অফিস অ্যান্ড অ্যাডমিনিস্ট্রেটিভ এক্সপেন্স, এগুলো অফিস অ্যান্ড অ্যাডমিনিস্ট্রেটিভ এক্সপেন্সের মধ্যে পড়ে। সেলিং অ্যান্ড ডিস্ট্রিবিউশন এক্সপেন্সের মধ্যে পড়ে। ডেপ্রিসিয়েশন স্টোর ইকুইপমেন্ট 8,০০০ নিয়ে আসা হলো। তারপরে
অপারেটিং ইনকাম এখানে আমরা 67,000 থেকে 43,500 বিয়োগ 8,000 বিয়োগ তখন 15,500 টাকা থাকে। নন অপারেটিং ইনকাম আলাদাভাবে এখানে নেই, কিন্তু নন অপারেটিং একটা এক্সপেন্স, ইন্টারেস্ট এক্সপেন্স যেটা, ওইটা নন অপারেটিং এক্সপেন্সের মধ্যে পড়বে। 40,000-এর 8%, যে টাকাটা হবে 12 দিয়ে ভাগ, তারপর 3 দ্বারা গুণ করে 3 মাসের ব্যয়টা এখানে নিয়ে আসতে হবে। 15,500 থেকে 800 বিয়োগ করলে 14,700, এটাই হচ্ছে নেট ইনকাম। তো এটা কি ক্লিয়ার? তোমরা প্রশ্নটা একবার দেখো, প্রশ্নটা ভালোভাবে দেখে তারপরে অঙ্কটা সমাধান করো। আচ্ছা, এটা গেল। এখন আমাদের রিকোয়ারমেন্ট কি? রিটার্ন আর্নিং স্টেটমেন্ট। তো রিটার্ন আর্নিং স্টেটমেন্ট বাইর করার জন্য আমাদের নির্দিষ্ট একটা নিয়ম আছে, যে এখানে বিগিনিং কোনো রিটার্ন আর্নিং নেই, দেওয়া নেই, শূন্য ধরে নিলাম, দেওয়া নেই, তার সাথে নেট ইনকাম যোগ করতে হয়। তো নেট ইনকাম আমি কোথায় পাবো? এই তো ইনকাম স্টেটমেন্টে পেয়েছি, যত পেয়েছি সেই টাকাটা এটার সাথে যোগ হবে, যোগ করলাম। তারপরে ওই টোটাল টাকা থেকে এখানে আবার একটা তথ্য দেওয়া আছে, এটা যদি তোমরা প্র্যাকটিস না করো মনে থাকবে না, যে জেনারেল রিজার্ভ ইনক্রিজ বাই টাকা 6,000। জেনারেল রিজার্ভ আগে যা ছিল 4,000, এটা ছিল, কিন্তু আরও 6,000 বৃদ্ধি হয়েছে। ওই টাকাটা কোথায় থেকে নেওয়া হয়েছে? নিশ্চয়ই আগে রিটার্ন আর্নিং আর নেট ইনকামের টাকা থেকে। তখন জেনারেল রিজার্ভের যে 6,000 টাকা আছে, ওই টাকাটা এখানে মাইনাস করে দিলে ইন্ডিং রিটার্ন আর্নিংটা পেয়ে যাব। যেমন আমি তোমাদেরকে বোঝাই, জেনারেল রিজার্ভ বৃদ্ধি পাইছে 6,000, এটা শুধু মনে রাখো। আর নেট ইনকাম এখানে 14,700। এই যে দেখো, রিটার্ন আর্নিং বিগিনিং ব্যালেন্স 0, কারেন্ট ইয়ার নেট ইনকাম 14,700। তো 14,700 হলো ট্রান্সফার টু জেনারেল রিজার্ভ 6,000 বিয়োগ করলে 8,700, এটা সংরক্ষিত আয়ের জের আছে ইন্ডিং রিটার্ন আর্নিং, ইন্ডিং ব্যালেন্স, এটা আমরা পেয়ে গেলাম। প্র্যাকটিস করবেন, পারবেন। আচ্ছা, পরের অঙ্কটা যেন কি? ব্যালেন্স শিট। ব্যালেন্স শিট তৈরি করতে হবে। তো ব্যালেন্স শিটের নিয়মকানুন আমি আগের ক্লাসগুলোতে তোমাদের বুঝিয়ে দিয়েছি, এই জন্য আর বিস্তারিত ব্যাখ্যায় যাচ্ছি না, তোমরা তো জানো কিভাবে কি করতে হয়। ক্যাশ আছে, অ্যাকাউন্ট রিসিভেবল আছে, সম্পদ এগুলা। তারপরে এই যে ডিসকাউন্ট অন ডিবেঞ্চার, এটা থেকে আবার যে 500 পাওয়া যাবে না, ওইটা বিক করতে হবে, তাই না? ইকুইপমেন্ট আছে, এটা স্থায়ী সম্পদ ফিক্সড অ্যাসেটসের মধ্যে যাবে। তো এটার অবচয় একটা হচ্ছে 10%, 80,000-এ 10%, একটা হচ্ছে 8,000। আবার আরেকটা যে তুমি সঞ্চয় করে রাখছো, এটাও তো ব্যয়, 12,000। তো টোটাল 20,000 টাকা অবচয় দেখা যাচ্ছে। 20,000 টাকা তুমি এখানে মাইনাস করবে স্থায়ী সম্পদ থেকে টোটাল, ঠিক আছে? আচ্ছা, আর কি আছে সম্পদের মধ্যে? আর কি কি আছে আমরা একটু দেখি। আমি তো রেওয়া মিলে আর কিছুই দেখতে পাচ্ছি না, খুঁজতে হবে কিন্তু। আচ্ছা, রেওয়া মিলে আর দেখা যাচ্ছে না। সমাপনী মজুদ যে 20,000 টাকা, 3,000 বাদ দিয়েই তো আনতে হবে, 17,000 নিয়ে আসবো, এটাও সম্পদ। আর কি কোনো সম্পদ আছে? এই যে আরেকটা গুডস এন্ড টু কনজিগমেন্ট 10,000, এটাও তো সম্পদ, এটাও আমরা সম্পদে নিয়ে আসবো। তারপরে আর কোনো সম্পদ এই জায়গায় দেখা যাচ্ছে না, তো এই কাজটা আগে করে নেই, তারপরে দায়ে যাই। ক্লাস একেবারে ফুল স্ক্রিন করো। প্রথমে এখানে ফিক্সড অ্যাসেটস আনা হয়েছে, ওকে। স্টোর ইকুইপমেন্ট 80,000, আর অবচয়ের টাকাটা 12 আর 8 যোগ করে 20,000, 80 থেকে 20 বাদ দিয়ে 60,000। কারেন্ট অ্যাসেটস, ক্যাশ আছে, ক্যাশের টাকা 33,000, অ্যাকাউন্ট রিসিভেবল 50,000, গুডস এন্ড টু কনজিগমেন্ট এগুলো কারেন্ট অ্যাসেটস, মার্চেন্ডাইজ ইনভেন্টরি 20 থেকে 3,000 বাদ দিয়ে 17,000। তারপরে ডিসকাউন্ট অন ডিবেঞ্চারের যে 5,000, ওইটা থেকে রিটার্ন অফ 500 বাদ দিয়ে টাকাটা এখানে আনা হলো, এইগুলো যোগ করে 1,10,000। এইটা যোগ করে
বিগ করে 4,500, এটা বিগ করা হয়েছে। তখন এই সম্পদ সমূহ যোগ করে 1,74,500, এটা হচ্ছে টোটাল অ্যাসেটস 1,74,500। এতটুকু ক্লিয়ার। এখন লাইবিলিটি, স্টক হোল্ডার সিকিউরিটি আমাদের বাইর করতে হবে। লাইবিলিটি এবং স্টক হোল্ডার সিকিউরিটি কি কি আছে, একটু রেওয়া মিলটা খুঁজতে হবে। আগে রেওয়া মিলটা আমরা খুঁজে দেখি যে মালিকানা সত্ত্ব এবং লাইবিলিটির মধ্যে কি কি পড়বে। প্রথম থেকে দেখি। অ্যাকাউন্টস পেবল 22,000। তারপর এখানে কমন স্টক আছে, তো এটা তো কোম্পানির মূলধন আসবে অবশ্যই। তারপরে এখানে ডিবেঞ্চার আছে 40,000 টাকা, এটা দীর্ঘমেয়াদী দায়ের মধ্যে পড়ে কিন্তু ডিবেঞ্চার যেটা। তারপর এখানে এটা জেনারেল রিজার্ভ কিন্তু 4,000। এক্সপেন্সটা এটা ভুল করছে, এটা জেনারেল রিজার্ভ, তো এটাও মালিকানা সত্ত্বের মধ্যে আসে। আবার এটার সাথে নতুন যেটা 6,000, জেনারেল রিজার্ভ ইনক্রিজ 6,000, এই 6,000 টাকা জেনারেল রিজার্ভ যোগ হবে সাধারণ জেনারেল এক্সপেন্সের সাথে। তারপরে আর কি দায়ের মধ্যে আর কি কি আসবে আমরা এক এক করে দেখি। এখান থেকে স্যালারি পেবল যেটা 3,000 টাকা, ওইটাও তো দায়, চলতি দায়ের মধ্যে পড়ে, এটা আসবে। ইন্টারেস্টের টাকা যেটা 3 মাসের বকেয়া ছিল, ওইটাও তো দায়ের মধ্যে পড়ে, ব্যয়ের মধ্যে পড়ে, দায়ের মধ্যে পড়ে, দুইটার মধ্যে আনতে হবে। বলতে গেলে এই 3 নম্বর যেটা, ওইটা পুরোটাই কিন্তু দায়ের মধ্যে পড়ে। লোনের যে দায় 800 টাকা মনে হয় এটা ছিল, আমরা দেখব। আর এটার 3,000 টাকা, দুইটাই আনবো আলাদাভাবে, আর কিছু না। এই যে দেখো, আমি এটা এখানে বসিয়ে দিই। শেয়ার ক্যাপিটাল, পেইড আপ ক্যাপিটাল নামে 90,000 টাকা ছিল। রিজার্ভ অ্যান্ড সারপ্লাস, জেনারেল রিজার্ভ প্রারম্ভিক 4,000 টাকা ছিল রেওয়া মিলে। নিউ রিজার্ভ 6,000, যেটা বৃদ্ধি পাইছে টোটাল 10,000। রিটার্ন আর্নিং এন্ডিং ব্যালেন্স একটু আগে বাইর করেছি। রিটার্ন আর্নিং এন্ডিং ব্যালেন্স 8,700 কোথায়, এই যে রিটার্ন আর্নিং এন্ডিং ব্যালেন্স 8,700 না, ওইটা এখন বসিয়ে দেওয়া হচ্ছে, যোগ করে 1,08,700। লং টার্ম লোন যেটা 8% ডিবেঞ্চার, দীর্ঘমেয়াদী দায়ের মধ্যে পড়ে। ফাইনালি কারেন্ট লাইবিলিটি, অ্যাকাউন্টস পেবলের টাকা 22,000, স্যালারি পেবল 3,000, আর ইন্টারেস্ট পেবলের টাকা 800। কই থেকে পেলাম? ইন্টারেস্ট এক্সপেন্সের টাকা যে 800 টাকা, এটা কিন্তু এখন পর্যন্ত পরিশোধ করা হয় নাই, দায় আছে। ওই 800 টাকাই এখানে লেখা হয়েছে, যোগ করলে 25,800। 1,08,700 আর 40,000, 25,800 যোগ করলে 1,74,500 হয়ে যাবে। এখন তুমি কমপক্ষে 2বার এই অঙ্কটা সমাধান করবে, কমপক্ষে 2বার, কারণ এটা থেকে অনেক কিছু বোঝার আছে। 10 মার্কস তোমাকে তুলতে হবে, আর এটা রিসেন্টলি তোমার পরীক্ষায় আসছে 2022 সালে সম্ভবত। তো অঙ্কটা গুরুত্বপূর্ণ, ধারাবাহিক ক্লাসগুলো দেখো, ইনশাল্লাহ পারবেন। ধন্যবাদ সবাইকে।